গাজার যোদ্ধাদের অস্ত্র ভান্ডার দেখে হতবাক ইসরায়েল। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যেন ঘুঘুর ফাঁদে পা দিয়েছে ইসরায়েলি বাহিনী। অবস্থান এমন যে পিঠ বাঁচাতে যুদ্ধ থামিয়ে দিতে চাইলেও সেই সুযোগ আর নেই। অন্যদিকে হামাসকে হালকাভাবে নেওয়ায় করুণ পরিণতি ভোগ করতে হচ্ছে ধুকে ধুকে। সম্প্রতি গাজা এবং মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নেওয়ার পর হামাসের একটি অস্ত্র ভান্ডার দেখে চোখ কপালে উঠেছে ইসরায়েলের। যোদ্ধাদের এমন অস্ত্র ভান্ডারের সামনে ঠিক কতদিন নিজেদের মনোবল ধরে রাখতে পারবেন নেতানিয়াহুর সেনারা, তাই এখন বড় প্রশ্ন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা মনে করছেন হামাসের হাতে যে অস্ত্র ভান্ডার রয়েছে তা দিয়ে আরও বহুদিন যুদ্ধ করতে পারবে সংগঠনটি। কয়েক দশক ধরে অস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে আল কাসাম ব্রিগেড। ফলে ফিলাডেলফি করিডোর বন্ধ হলেও অন্য স্থানে মজুদ করা অস্ত্র ব্যবহার করবে হামাস। ফিলাডেলফি করিডোর দখল নেওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান, সেখানে বৃষ্টির মতো টানেল খুঁজে পাওয়া গেছে যা হামাসের অস্ত্রের চালান গ্রহণ করার গোপন আস্তানা হিসেবে ব্যবহার করত। এইসব টানেল ব্যবহার করে মিশর থেকে অস্ত্র চলাচল করে থাকত স্বাধীনতাকামী যোদ্ধারা, যদিও এমন দাবি অস্বীকার করেছে মিশর। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হামাসের টানেল এবং অস্ত্রের গুদাম এত বিস্তৃত যে তা খুঁজে বের করা ইসরায়েলি বাহিনীর জন্য প্রায় অসম্ভব। ইসরায়েলি বাহিনী হামাসের সবগুলো ব্যাটালিয়নকে ধ্বংস করার পরও সংগঠনটি আরও মারাত্মক হয়ে ওঠার ক্ষমতা রাখে। গাজার আল কাসাম ব্রিগেডের প্রতিরোধ হামলাগুলো সেই বাস্তবতারই প্রমাণ দেয়। মধ্যপ্রাচ্যের সামরিক বিশেষজ্ঞ মনে করেন, হামাস তার সামর্থ্যের পুরোটা কখনো প্রদর্শন করে না। শত্রুকে ঘায়েল করতে উপযুক্ত সময়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় থাকে। সেই সঙ্গে বিশেষ অভিযানের সময় তারা তাদের সেরা অস্ত্রগুলো ব্যবহার করে। হামাসের কাছে অস্ত্র-শস্ত্রের অভাব নেই। এখনও গাজার ভূ এলাকা রয়েছে যেখানে ইসরায়েলি সেনারা ঢুকতেও পারেনি। সেই সব স্থানেও অস্ত্রের বড় ভান্ডার রয়েছে। পশ্চিমা বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে অস্ত্র তৈরিতেও প্রশিক্ষণ নিয়েছে হামাস। বেশ কিছু রকম অস্ত্র এখন হামাস নিজেরাই বানাতে পারে। ফলে সংগঠনটির অস্ত্রের অভাব হবে না। সেই সঙ্গে হামাসের কাছে কী পরিমাণ মর্টার এবং রকেট মজুত রয়েছে সেটির চিত্র অস্পষ্ট। যুদ্ধবিরতিতে রাজি হলে পদত্যাগের হুমকি মন্ত্রীদের, উভয় সংকটে নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধবিরতির প্রস্তাব খোলাসা করেছেন তাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজি হলে ইসরায়েলের দুই উগ্র ডানপন্থী মন্ত্রী ক্ষমতাসীন জোট ছাড়ার ও ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বলেছেন যে হামাসকে ধ্বংস করার আগে যে কোনো চুক্তি ইসরায়েলের স্বার্থবিরোধী। তবে পাল্টা অবস্থান ইসরায়েলের বিরোধী জোটের। যুদ্ধবিরোধী এই পরিকল্পনাকে সমর্থন করলে বিরোধী নেতা ইয়ার লাপিড ক্ষমতাসীন নেতানিয়াহু সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে ইসরায়েলি মন্ত্রী নিজেই জোর দিয়ে বলেছিলেন যে হামাসের শাসন এবং সামরিক সক্ষমতা ধ্বংস না করা এবং সব জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতিতে যাবে না তারা। বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবটি 6 সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হবে। সেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে প্রত্যাহার করবে। চুক্তি অনুযায়ী পরবর্তী সব জিম্মিদের মুক্তি, স্থায়ী শত্রুতার অবসান এবং ব্যাপকভাবে গাজা পুনর্নির্মাণ পরিকল্পনা। দক্ষিণ কোরিয়ায় ময়লা ভর্তি আরও 600 বেলুন পাঠালো উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই তথ্য দিয়েছে। সম্প্রতি ময়লা ও মল ভর্তি করে দক্ষিণ কোরিয়ায় অন্তত 260টি বেলুন পাঠায় উত্তর কোরিয়া। দক্ষিণের প্রোপাগান্ডামূলক লিফলেট পাঠানোর প্রতিবাদে এইসব বেলুন পাঠানো হয়েছে বলে দাবি উত্তর কোরিয়ার। এর কয়েকদিন পরই ফের দক্ষিণ কোরিয়ার সবচেয়ে সুরক্ষিত দক্ষিণের সীমান্তে বেলুন পাঠায় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন উনশিক একে অকল্পনীয় রকমের নিচু আচরণ বলে আখ্যা দিয়েছেন। এইসব বেলুনে পাওয়ার জিনিস পরীক্ষা নিরীক্ষা করে দেখছে দক্ষিণ কোরিয়া। সর্বশেষ পাঠানো বেলুন নিয়ে দক্ষিণ কোরিয়া রিপোর্ট করা পর্যন্ত কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া। তবে এর আগেরবার ময়লা ভর্তি বেলুন পাঠানোর আগে দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী দ্বিতীয় কিম ক্যাং বলেছিলেন, অচিরেই দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকা এবং অভ্যন্তরে পরিত্যক্ত কাগজ এবং ময়লা আবর্জনার স্তূপ পাঠানো হবে। তখন দক্ষিণ কোরিয়া বুঝবে এইসব পরিষ্কার করতে কতটা কষ্ট হয়। সাদা রঙের এইসব বেলুন এবং এগুলোর সঙ্গে বেঁধে রাখা প্লাস্টিকের ব্যাগ না ধরতে বাসিন্দাদের সতর্ক করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। একবার তাই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের বাসিন্দাদের শহরে আকাশে দেখা দেওয়া বেলুন ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এরকম কোনো বেলুন দেখলেই সেনাবাহিনীকে খবর দিতে বলা হয়েছে। অন্যান্য আঞ্চলিক সরকারকেও এই বার্তা প্রচার করতে বলা হয়েছে। দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ বলছে, বেলুনগুলোতে থাকা ব্যাগের মধ্যে নোংরা বর্জ্য এবং আবর্জনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে স্বচ্ছ সাদা বেলুনের ভেতর টয়লেট পেপার, কালো মাটি, ব্যাটারি সহ অন্যান্য জিনিসপত্র রয়েছে। ন্যাটো সামরিক জোট তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সৃষ্টি করছে, অভিযোগ হাঙ্গেরির। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ন্যাটো জোটভুক্ত দেশগুলো রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইউক্রেনের উপর চাপ সৃষ্টির মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঝুঁকি সৃষ্টি করেছে।
চেক রিপাবলিকের রাজধানী প্রাগে ন্যাটো সামরিক জোটের পররাষ্ট্রমন্ত্রীদের যখন বৈঠক চলছে তখন গতকাল অরবান এই মন্তব্য করেন। তিনি বলেন, ন্যাটো জোট প্রতি সপ্তাহে যুদ্ধের কাছাকাছি এগিয়ে যাচ্ছে। সম্প্রতি ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পশ্চিমা অস্ত্র ব্যবহারের বিষয়ে ইউক্রেনের জন্য যেসব বিধিনিষেধ রয়েছে তা পুনর্বিবেচনা করতে জোটের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এরপর হাঙ্গেরির প্রধানমন্ত্রী এই বক্তব্য দিলেন। ভিক্টর অরবান বলেন, ইউক্রেনের মাটিতে ফ্রান্সের সামরিক প্রশিক্ষক পাঠানোর উদ্যোগ এবং পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইউক্রেনকে অনুমতি দেওয়া খুবই উদ্বেগজনক বিষয় এবং এইসব পদক্ষেপ বিশ্বযুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি করছে। তিনি বলেন, অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ন্যাটো জোট আমাদের রক্ষা করার পরিবর্তে আমাদেরকে যুদ্ধের ভেতর ঠেলে দিচ্ছে, যা বিশ্বযুদ্ধ শুরু করতে পারে। দাহ্য পদার্থ দিয়ে আগুন নেভানোর চেষ্টা খুবই অযৌক্তিক কথা। শেষ দফা ভোটে পশ্চিমবঙ্গে সহিংসতা, ইভিএম ছুড়ে মারা হলো পুকুরে। ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফায় আজ শনিবার পশ্চিমবঙ্গের 9টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এরই মধ্যে বেশ কয়েকটি কেন্দ্র থেকে সহিংসতার খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, কলকাতার কাছে যাদবপুরের ভাঙ্গার সাটুরিয়া এলাকায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ ও সিপিআইএম এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছেন। এখানে বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এছাড়া দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলির একটি ভোট কেন্দ্রে বিক্ষুব্ধ ভোটাররা প্রবেশ করে ইভিএম কেড়ে নিয়ে পাশের পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। স্থানীয়রা জানিয়েছে, কয়েকজন পোলিং এজেন্টকে বুথে প্রবেশ করতে বাধা দেওয়ার পর বিক্ষুব্ধ ভোটাররা এই কাজ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার এক বিবৃতিতে বলেছে, আজ সকাল 6টা 40 দিকে বেনি মাধবপুর এফই স্কুলের কেন্দ্রে ঢুকে স্থানীয় জনতা ইভিএম ভাঙচুর করে পুকুরে ফেলে দিয়েছে এবং অন্যান্য কাগজপত্র ছিন্ন ভিন্ন করেছে। সংশ্লিষ্ট সেক্টর অফিসার এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন। পরে ওই এলাকার 6টি বুথে নতুন ইভিএম ও কাগজপত্র সরবরাহ করার পর ভোট গ্রহণ শুরু হয়েছে। এছাড়া বসিরহাট এলাকার সন্দেশখালীতে গতকাল রাত থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সকালে ভোট গ্রহণ শুরুর পরেও উত্তেজনা অব্যাহত ছিল। স্থানীয় নারীরা বাঁশের লাঠি হাতে নিয়ে প্রতিবাদ করেছে। চীন হংকংয়ের একাধিক কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা। স্থানীয় সময় শুক্রবার এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। হংকংয়ের গণতন্ত্রপন্থী 14 কর্মীকে দোষী সাব্যস্ত করে আদালতের রায়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। আদালতের রায়ে ওই 14 জন কর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করেছে ওয়াশিংটন। শুক্রবার এক বিবৃতিতে ম্যাথিউ মিলার বলেন, হংকংয়ের গণতন্ত্রপন্থী সংগঠকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীন ঘোষিত অন্যায্য রায় নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। বিবাদীরা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বিচারের শিকার হয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের কারণে তাদের কারাগারে পাঠানো হয়েছিল, অথচ হংকংয়ের আইনের আওতায় তাদের এই ধরনের কর্মকাণ্ড করার অধিকার রয়েছে। এরপর মিলার বলেন, এই রায়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দায়ী চীন ও হংকংয়ের কর্মকর্তাদের উপর নতুন ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। যৌন হয়রানি মামলায় বেঙ্গালুরুতে গ্রেপ্তার মোদি ঘনিষ্ঠ এমপি। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির গুরুত্বপূর্ণ মিত্র দলের এক আইন প্রণেতাকে গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ। কর্ণাটকের জনতা দলের প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে উদ্ধৃত করে এই সংবাদ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কর্ণাটকের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের 33 বছর বয়সী প্রজ্জ্বলের বিরুদ্ধে এপ্রিলে অভিযোগ দায়েরের পর ভারতের বাইরে চলে যান তিনি। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, তিনি জার্মানিতে ছিলেন। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে তিনি বৃহস্পতিবার গভীর রাতে আসেন। এরপরে তাকে গ্রেপ্তার করা হয়। রাজ্যের লোকসভা নির্বাচনের কয়েকদিন আগে 26 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপ প্রচারিত হয়। এরপর প্রজ্জ্বলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য রাজ্য সরকার একটি বিশেষ তদন্ত দল গঠন করেছিল। দ্বিতীয় দফায় লোকসভার সদস্য হওয়ার জন্য নিজের জনতা দল থেকে লড়ছিলেন প্রজ্জ্বল। প্রজ্জ্বল সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি এবং কর্ণাটকের প্রাক্তন এক মুখ্যমন্ত্রীর ভাগ্নে। প্রজ্জ্বলকে তার দাদা দেবগৌড়ায় ফিরে আসার এবং আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এর এক সপ্তাহ পরে বেঙ্গালুরে ফিরে গ্রেপ্তার হলেন প্রজ্জ্বল। রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের আঘাত। ইউক্রেনের সামরিক বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে জানিয়েছে, শুক্রবার ক্রাসনোদার অঞ্চলের কাভকাজ বন্দরের একটি তেল টার্মিনালে ইউক্রেনের নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ইউক্রেনের তৈরি নেপসুন ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হামলার ক্ষয়ক্ষতি যাচাই করার কাজ করার সময় সামরিক বাহিনী ঘটনাস্থলে বিস্ফোরণের খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ক্রাসনোদার অঞ্চলে আরও একটি তেলের ডিপোতেও ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়ার আধুনিক ও কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আবারও আমাদের ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন ব্যবস্থার বিরুদ্ধে শক্তিহীন প্রমাণিত হয়েছে এবং রাশিয়ার সেনাবাহিনীর উপকরণ ও সরবরাহের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রামে জানায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রাসনোদার লক্ষ্য করে চালানো 5টি ক্ষেপণাস্ত্র এবং 29টি ড্রোন ধ্বংস করেছে।